1945 একটি প্লেনে সমস্যা দেখা দেয়। সেই কারণে সেটিকে জাপানের একটি দ্বীপ ওডো আইল্যান্ডে নামানো হচ্ছিল। এই কাজটি করছিলেন একজন সিনিয়র পাইলট যার নাম শিকিশিমা। সে সময় তিনি তার পুরো টিমের সাথে ছিলেন। দ্বীপে পৌঁছানোর পর তিনি একজন সিনিয়র মেকানিকের কাছে যান এবং তাকে প্লেনটি ঠিক করতে বলেন। এরপর শিকিশিমা নিজে দ্বীপটি ঘুরে দেখতে এগিয়ে যান। তিনি সমুদ্রে অদ্ভুত ধরনের কিছু মৃত মাছ দেখতে পান। ঘুরে ফিরে রাতের সময় তিনি আবার টিমের কাছে ফিরে আসেন। তিনি পৌঁছানোর সাথে সাথে সবাই একটি ইমার্জেন্সি অ্যালার্মের শব্দ শুনতে পায়, যার ফলে পুরো টিম ভয় পেয়ে যায়। ঠিক তখনই তাদের সামনে গডজিলা এসে হাজির হয়। তাকে সামনে এগিয়ে আসতে দেখে সবাই ভয়ে পালাতে শুরু করে। কেউ ঠিক বুঝতে পারছিল না কি করতে হবে। মেকানিক বলে যে আমরা এটাকে আমাদের মেশিন গান দিয়ে মারতে পারি, তাই শিকিশিমাকে গুলি চালাতে হবে। শিকিশিমা গান তো হাতে নেয়, কিন্তু গডজিলা কাছে আসতেই না জানি কি হয়, সে আর গুলি চালাতে পারে না। ফলে অন্য সৈন্যদের ছোট ছোট বন্দুক দিয়ে গুলি চালাতে হয়। এটা দেখে গডজিলা আরো রেগে যায় এবং সামনে গিয়ে সে সবাইকে পিষে ফেলতে শুরু করে। দেখতে দেখতে সে সবাইকে পিঁপড়ার মতো মেরে ফেলে। এটা দেখে শিকিশিমা ভয়ে জমে যায়। ঠিক তখনই একটি বড় বিস্ফোরণ ঘটে এবং সে অনেক দূরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সবাইকে মেরে ফেলার পর গডজিলা জুড়ে গর্জন করতে থাকে। সকালে শিকিশিমার জ্ঞান ফিরে আসে। সামনে এগিয়ে গিয়ে সে দেখে তার পুরো টিম মারা গেছে। চারদিকে তাদের লাশ ছড়িয়ে আছে। মেকানিক সেই লাশগুলো এক জায়গায় জড়ো করছিল, কারণ সে কোনোভাবে বেঁচে গিয়েছিল। শিকিশিমাকে দেখে মেকানিক খুব রেগে যায় এবং বলে, এইসব মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি যদি গডজিলার উপর আক্রমণ করতে তাহলে তারা মারা যেত না। এই কথা শুনে শিকিশিমা খুব কষ্ট পায়। কিছু সময় পরে শিকিশিমাকে অন্য পাইলটের সাথে টোকিওতে ফিরে পাঠানো হয়। যখন সে বাড়িতে পৌঁছায় তখন জানতে পারে যে বোমাবর্ষণের কারণে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চারপাশের সব বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি শিকিশিমার নিজের বাড়িটাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানে তার এক প্রতিবেশীর সাথে দেখা হয়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তুমি বেঁচে গেছো, কিন্তু আমার ছেলে মারা গেছে। শিকিশিমা জিজ্ঞেস করেন, আমার মা কি বেঁচে আছেন? তিনি বলেন, না, এখানে সবাই মারা গেছে। দুঃখে ভেঙে পড়ে তিনি বারবার বলতে থাকেন, আমাদের কপালটাই খারাপ, তাই আমাদের সাথে এমনটা হয়েছে। এরপর শিকিশিমার সামনে এগিয়ে যায়। তখন সে দেখে পুলিশ একজন মহিলার পেছনে ধাওয়া করছে। সেই মহিলার কোলে একটি বাচ্চা ছিল। দৌড়াতে দৌড়াতে মহিলা শিকিশিমার সামনে এসে বাচ্চাটিকে তার হাতে দিয়ে নিচে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সেই মহিলা আবার তার কাছে ফিরে আসে। শিকিশিমা তাকে জিজ্ঞেস করে, তুমি কে? সে জানায় তার নাম নুরি। সে বলে এই বাচ্চাটিকে সে কি জায়গায় পেয়েছে, তাই সে তাকে নিয়ে এসেছে, কারণ বাচ্চাটির মা বাবাও বিস্ফোরণে মারা গেছে। এটা শুনে শিকিশিমা বলে ঠিক আছে, এবং বাচ্চাটিকে তার হাতে দিয়ে সামনে গিয়ে যেতে থাকে। কিন্তু নুরিও তার পেছন পেছন যেতে থাকে এবং বলে, তুমি আমাদের এভাবে একা রেখে যেতে পারো না। এটা শুনে শিকিশিমা খুব খুশি হয় এবং বলে, তুমি খুব ভালো মানুষ যে এই ছোট্ট বাচ্চাটিকে লালন পালন করছো। পরের দিন কাজের খুঁজে শিকিশিমা বের হয়ে যায়। প্রতিবেশী তাকে জিজ্ঞেস করে, ও মহিলা আর বাচ্চাটা কে? শিকিশিমা উত্তর দেয়, আমি জানি না, ও নিজে থেকেই আমার পেছনে এসেছে। আমাদের মতোই ওরাও গৃহহীন আর অসহায়। প্রতিবেশী আবার জিজ্ঞেস করে, বাচ্চাটা সবসময় কাঁদে কেন? তার মা কি তাকে দুধ খাওয়ায় না? শিকিশিমা বলে, ও বাচ্চাটা নুরির নিজের নয়। এটা শুনে প্রতিবেশীর বাচ্চাটির প্রতি মায়া হয় এবং সে তাকে দুধ খাওয়ায়। তারা তাকে ধন্যবাদ জানায় এবং সবাই একসাথে থাকতে শুরু করে। এভাবেই 1 বছর কেটে যায়। একদিন শিকিশিমা বলে, আমি সরকারের একটি চাকরির চিঠি পেয়েছি, যেখানে আমাকে সমুদ্রের গভীরে একটি মিশনে যেতে হবে। আসলে আমার কাজ হলো সেখানে থাকা বোমাগুলো খুঁজে বের করে নিষ্ক্রিয় করা। এই মাইনগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এবং জাপান বসিয়েছিল। এটা শুনে নুরি বলে, কিন্তু এই কাজটা তো খুবই বিপজ্জনক মনে হচ্ছে। শিকিশিমা বলে, হ্যাঁ, এটা বিপজ্জনক, কিন্তু এর বদলে আমরা অনেক টাকা পাবো, যা দিয়ে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, সুখে থাকতে পারবো। আর সেটা এই বাচ্চাটার জন্য খুবই জরুরি। নুরি বলে, কিন্তু কিন্তু আমি তোমাকে মরতে দিতে চাই না। শিকিশিমা বলে, আমার কিছুই হবে না, কারণ সরকার আমাদের খুব ভালো অস্ত্র আর নৌকা দিচ্ছে। কিন্তু পরের দিন যখন সে কাজে যায় তখন জানতে পারে সরকার তাদের সাথে মিথ্যা বলেছে, কারণ তাদেরকে শুধু সাধারণ অস্ত্র আর সাধারণ নৌকাই দেওয়া হচ্ছে। এখানে শিকিশিমার দেখা হয় এক ডাক্তারের সাথে, যিনি এই পুরো মিশনের প্রধান ছিলেন। ডাক্তার তাকে নৌকাগুলি সম্পর্কে সবকিছু বুঝিয়ে দেন। ডাক্তারের টিম একটি মাইন বোমা খুঁজে বের করে সেটাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তারা অনেকবার চেষ্টা করেও ঠিকমতো নিশানা লাগাতে পারছিল না, বারবার মিস করছিল। কিন্তু যখন শিকিশিমা নিশানা লাগায় তখন সে খুব সহজেই মাইন বোমাটি বিস্ফোরিত করে। এটা দেখে ডাক্তার খুব খুশি হয়ে যায়। রাতে শিকিশিমা আবার দেখি দুঃস্বপ্ন দেখে, যেখানে গডজিলা তার সঙ্গীদের পিষে মেরে ফেলছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে হঠাৎ ঘুম থেকে উঠে যায় এবং তার সঙ্গীদের মৃত্যুর কথা মনে করে খুব দুঃখ পায়। নুরি তাকে পানি খাওয়ায়। শিকিশিমা বলে, আমি প্রায়ই এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখি, আশা করি একদিন আমি সব ভুলে যেতে পারবো। সে খুব কষ্ট পেতে থাকে। তখন নুরি তাকে সান্ত্বনা দেয়। এদিকে একটি দ্বীপে আমেরিকা একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটায়। সময় কেটে যেতে থাকে
আর শিকিশিমা তার টিমের সাথে আরো অনেক বোমা নিষ্ক্রিয় করে। সে নুরি আর বাচ্চাটির সাথে সুখে থাকতে শুরু করে। তারা নিজেদের একটি ঘরও তৈরি করে। একদিন শিকিশিমা তার পুরো টিমকে বাড়িতে নিয়ে এসে নুরি সবার জন্য রান্না করে। সবাই খুব খুশি হয় এবং তারা রান্নার প্রশংসা করে। কেউ বলে, ভাবি খাবারটা খুব মজার হয়েছে। এটা শুনে নুরি বলে, আমি শিকিশিমার স্ত্রী নই। এই কথা শুনে পুরো টিম অবাক হয়ে যায়। তখন শিকিশিমা তাদের বলে, বিস্ফোরণের পর থেকে ও আমার সাথে আছে, কারণ আমার মতোই ওর কারণে, আর এই বাচ্চাটাও আমাদের কারণে। তখন টিমের লোকেরা বলে, তোমাদের দুজনেরই বিয়ে করে নেওয়া উচিত। একদিন নুরি শিকিশিমাকে বলে, আমি একটা জায়গায় চাকরি পেয়েছি, খুব শীঘ্রই আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। বাচ্চাটাকে প্রতিবেশী দেখাশোনা করবে। আমি তার সাথে কথা বলে নিয়েছি। শিকিশিমা এতে রাজি হয়ে যায়। এরপর বলা হয় আমেরিকা বিভিন্ন জায়গায় নিউক্লিয়ার হামলা চালাচ্ছে। এর উল্টো প্রভাব হিসেবে গডজিলা আরো বড়, আরো ভয়ঙ্কর এবং আরো শক্তিশালী হয়ে ওঠে। এখন সে জাপানের দিকে এগিয়ে আসছে। এদিকে শিকিশিমার টিম যখন সামনে এগিয়ে যায়, তখন তারা হঠাৎ করে অনেক বড় বড় মৃত মাছ জাহাজের চারপাশে ভেসে উঠেছে। এটা দেখে শিকিশিমা ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে গডজিলা আসছে। সে ভয় বলে, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। ঠিক তখনই গডজিলা পানির নিচ থেকে উঠে আসে এবং তাদের জাহাজের পেছনে দাওয়াত করতে শুরু করে এবং তাদের জাহাজের পেছনে দাওয়া করতে থাকে। তারা দ্রুত এগিয়ে যেতে থাকে। শিকিশিমা ডাক্তার একটি বড় বোমা পানিতে ফেলে, যা গডজিলার সাথে গিয়ে লাগে। তারা অনেক বিস্ফোরণ ঘটায়, কিন্তু গডজিলার শরীর এতটাই শক্ত ছিল যে এসবের কোনো প্রভাব পড়ে না, বরং সে তার মুখ পানির উপরে তুলে সামনে এগোতে থাকে। তার আবার একটি বোমা ফেলে, কিন্তু সেই বিস্ফোরণের আগেই তার তার কেটে যায়। তখন শিকিশিমার উপরে উঠে মেশিন গান দিয়ে গডজিলার মুখে একের পর এক গুলি চালায়। এতে কিছু বিস্ফোরণ ঘটে এবং গডজিলার মুখের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু হঠাৎ করেই সেটি নিজে নিজেই সেরে যায়। এরপর সে পুরোপুরি উঠে দাঁড়ায়। ঠিক যখন সে জাহাজে আক্রমণ করতে যাচ্ছিল, তখন অন্য দিক থেকে জাপানের সেনাবাহিনী এসে তাকে লক্ষ্য করে হামলা শুরু করে। এতে গডজিলা আরো রেগে যায় এবং জাহাজের নিচ থেকে আক্রমণ করে সেটিকে উল্টে দেওয়ার চেষ্টা করে। তবুও তারা থামে না, বারবার আক্রমণ করতে থাকে। এতে গডজিলা কিছুটা আহত হয়ে পানির নিচে চলে যায়। ভয়ঙ্কর ঢেউ তৈরি করে জাহাজটিকে প্রায় উল্টে দেয়। এরপর আবার পানি থেকে উঠে গর্জন শুরু করে। শিকিশিমার টিম ভয়ে কাঁপতে থাকে। তারপর সে আবার পানির নিচে চলে যায়। এই হামলায় শিকিশিমাও গুরুতর আহত হয়। সে যখন বাড়ি ফিরে আসে, নরি তাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বলে, তুমি এত বছর ধরে আমাদের সামনে রেখেছো, কিন্তু কখনো বলনি তুমি এত কষ্টে কেন থাকো। হয়তো তুমি আমাকে তোমার জীবনের অংশ মনে করো না, কিন্তু যদি তুমি তোমার দুঃখ ভাগ করে নাও, তাহলে তা কিছু হলেও কমে যাবে। তখন শিকিশিমা বলে, 1945 সালে আমার ভুলের কারণে আমার পুরো টিম মারা গেছে। আমাকে মেশিন গান দিয়ে গডজিলার উপর গুলি চালাতে হতো, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি গুলি চালাতে পারিনি। আর গডজিলা আমার পুরো টিমকে মেরে ফেলে। এটা শুনে নুরি তাকে সান্ত্বনা দেয়, দেখো ভাগ্যে যা লেখা থাকে তাই হয়, আর যার বেঁচে থাকার কথা সে কোনো অবস্থাতেই মরে না। শিকিশিমা বলে, আমি প্রতিদিন এই কথা মনে করে নিজেকে দোষী মনে করি। ইচ্ছে হয় যদি আমি তাদের সাথেই ওই দ্বীপে মরে যেতাম। নুরি আবার তাকে বুঝায়, যদি তুমি আজ বেঁচে থাকো, তাহলে নিশ্চয়ই তোমার জীবনে কোনো বড় উদ্দেশ্য এখনো বাকি আছে। এদিকে সমুদ্রে গডজিলা আবার ফিরে আসে এবং একটি জাহাজের দিকে এগিয়ে যায়। সেই টিমও গডজিলার উপর হামলা চালাতে থাকে। বাড়িতে তখন শিকিশিমা বাচ্চাটির সাথে ছিল। হঠাৎ করে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। রেডিওতে জানানো হয় গডজিলা একটি শহরে আক্রমণ করেছে। এটা শুনে শিকিশিমা নুরির জন্য খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে সেই শহরেই চাকরির জন্য গিয়েছিল। ওই শহরে গডজিলা তাণ্ডব চালাচ্ছে। তখন নুরি একটি ট্রেনে বসে গডজিলাকে দেখছিল। হঠাৎ গডজিলা ট্রেনটির উপর আক্রমণ করে এবং পুরো ট্রেনটিকে উল্টে নেয়। সে নুরির থাকা বগিটাকে মুখ দিয়ে চিবাতে শুরু করে। নুরি খুব ভয় পেয়ে যায় এবং এক জায়গায় ঝুলে থাকে। নিজের প্রাণ বাঁচাতে সে শেষমেশ পানিতে ঝাঁপ দেয়। এদিকে কিছু রিপোর্টার গডজিলা ভিডিও করছিল। গডজিলা তাদের দেখে ফেলে এবং তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু তারা সেখান থেকে সরে যায় না। গডজিলা এসে পুরো টাওয়ারটি ধ্বংস করে দেয়। পরে সব রিপোর্টার মারা যায়। নুরি দৌড়ে পালাচ্ছিল, তখন সেখানে শিকিশিমা এসে পৌঁছায়। এরপর তারা অন্য মানুষদের সাথে মিলে পালাতে থাকে। গডজিলা তাদের পেছনেই ছিল। এদিকে সেনাবাহিনী ট্যাঙ্ক দিয়ে গডজিলার উপর হামলা চালাচ্ছিল। এতে সে আরো রেগে যায়। এরপর গডজিলার পাখা আর পিঠ থেকে নীল রঙের আলো বের হতে শুরু করে, আর সেই সাথেই সে ভয়ঙ্কর শক্তিশালী শক্তির তরঙ্গ ছড়াতে থাকে। এমনটা হতেই সেখানে হঠাৎ করে প্রচন্ড বিস্ফোরণ শুরু হয়ে যায়, যা আশেপাশের সব মানুষ আর বিল্ডিং কে ধ্বংসের মধ্যে ফেলে দেয়। শিকিশিমাকে বাঁচানোর জন্য নুরি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং নিজে সেই ধ্বংসের আঘাত নিজের উপর নিয়ে নেয়। কিছুক্ষণ পর শিকিশিমা বাইরে এসে দেখে নুরি সহ আশেপাশে কোথাও আর কাউকে দেখা যাচ্ছে না। চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। নুরির মৃত্যুর কারণে সে ভীষণ ভেঙে পড়ে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এদিকে গডজিলা গর্জন করতে
করতে সামনে এগিয়ে যায়। তাকে দেখে শিকিশিমার প্রচন্ড রাগ হয়। সে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। শহরের মানুষ চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংস দেখে ভয় আর দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর আবার সবাই মিলে গডজিলার উপর গবেষণা শুরু করে। বাড়িতে ফিরে শিকিশিমা নরির জন্য দোয়া করা এবং বাচ্চাটিকে সামলাতে থাকে, যে সে তখন খুব খাচ্ছিল। এদিকে ডাক্তার সবাইকে জানায় সরকার তাদের এবং বিশ্বের অন্যান্য সৈন্যদের গডজিলাকে থামানোর জন্য বেছে নিয়েছে। তার কাছে একটি পরিকল্পনা আছে। এরপর সে সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে গডজিলাকে থামানোর জন্য পুরো টিম প্রস্তুত ছিল। তখন সেখানে একজন জেনারেল এসে সবার সাথে কথা বলেন। তিনি বলেন, গডজিলার হামলা অনেক বেড়ে গেছে। এই অবস্থায় আমাদের সাহায্য করার মতো কেউ নেই। আমাদের নিজেদেরও কিছু করার নেই। আমাদের নিজেদেরই কিছু করতে হবে। তারপর তিনি জানান গডজিলাকে হারানোর জন্য ডাক্তার একটি পরিকল্পনা করেছে। কিন্তু অনেকেই বলে, আমরা নিজের চোখে গডজিলাকে দেখেছি। সে খুব শক্তিশালী, তাকে থামানো প্রায় অসম্ভব। তখন ডাক্তার বলে, আমি শুধু একজন নেভি অফিসারই নই, একজন বিজ্ঞানীও। আমরা আগেও গডজিলার উপর হামলা করেছিলাম এবং আংশিকভাবে সফল হয়েছিলাম। আমরা তার শরীরে একটি অংশ উড়িয়ে নিয়েছিলাম, কিন্তু সে আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। তবে এবার আমাদের কাছে নতুন পরিকল্পনা আছে। সে বোঝায়, আমরা জাহাজের সাহায্যে গডজিলার শরীরের বিভিন্ন অংশে গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেব। তারপর তাকে খুব দ্রুত সমুদ্রের গভীরে টেনে নিয়ে যাওয়া হবে। সেই গভীরে সমুদ্রের চাপ এত বেশি থাকবে যে তার শরীর সেটা সহ্য করতে পারবে না, আর সে মারা যেতে পারে। একজন অফিসার জিজ্ঞেস করে, যদি এতে কিছু না হয়? ডাক্তার বলে, তাহলে আমাদের প্ল্যান বি আছে। গডজিলা যখন গভীরে থাকবে তখন তার শরীরে লাগানো সিলিন্ডার থেকে বড় বড় বেলুন খুলে যাবে, যা তাকে দ্রুত উপরের দিকে টেনে তুলবে। এভাবে বারবার নিচে উপরে যাওয়ার চাপ সে সহ্য করতে পারবে না এবং মারা যাবে। এটা শুনে আরেকজন অফিসার জিজ্ঞেস করে, আপনি কি নিশ্চিত এতে গডজিলা মারা যাবে? ডাক্তার বলে, হয়তো, কিন্তু আমাদের এটা করতেই হবে, কারণ এর বাইরে আর কোনো উপায় নেই। জেনারেলও তাকে সমর্থন করেন এবং বলেন, গডজিলা ইতিমধ্যে অনেক ধ্বংস করেছে, এখন তাকে থামানো জরুরি। এতে সবাই শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর শিকিশিমা তার টিমের কাছে যায়। ডাক্তার বলে, গডজিলাকে সমুদ্রের নির্দিষ্ট জায়গায় আনার জন্য আমাদের একটি অস্ত্রবর্তী প্ল্যান দরকার। এর জন্য দক্ষ মেকানিক দরকার। এটা শুনে শিকিশিমা বলে, এই কাজটা আমার এক বন্ধু মেকানিক করতে পারে, আমি তাকে খুঁজে আনবো। সে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তার বাড়িতে তাকে পায়, কিন্তু মেকানিক এখনো রাগ করে তাকে বলে, তোমার কারণে 1945 সালে আমাদের পুরো টিম মারা গিয়েছিল। শিকিশিমা বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এখন আমার সেই ভুল ঠিক করার একটা সুযোগ এসেছে। এজন্য তোমার সাহায্য দরকার। গডজিলাকে থামানোর জন্য আমাদের একটা প্ল্যান দরকার, আর সেটা তোমাকেই তৈরি করতে হবে। এতে আমরা শুধু সরকার আর সেনাবাহিনীকে নয়, লাখো মানুষের জীবনকেও বাঁচাতে পারবো। শেষ পর্যন্ত মেকানিক রাজি হয়ে যায় এবং তার সাথে কাজের জায়গায় আসে। সেখানে সে প্ল্যান তৈরি কাজ শুরু করে। এদিকে ডাক্তারও অস্ত্র আর গ্যাস সিলিন্ডার প্রস্তুত করে ফেলে। কয়েকদিনের মধ্যেই প্ল্যান প্রস্তুত হয়ে যায়। কিছুদিন পর শিকিশিমা বাড়িতে এসে বাচ্চাটির সাথে দেখা করে। বাচ্চাটি এক ছবি এঁকে তাকে দেয়। সেটা দেখে শিকিশিমা বলে, বাবু এই ছবিতে তুমি খুব দুঃখী লাগছো কেন? বাচ্চাটি বলে, কারণ আমি আমার মাকে খুব মিস করছি। এটা বলে সে কেঁদে ফেলে। তাকে দেখে শিকিশিমারও খুব কষ্ট হয়। সে বাচ্চাটিকে সান্ত্বনা দেয়। তারপর রাত নামতেই সে একটি চিঠি লিখে বাচ্চাটির পাশে রেখে দেয় এবং তাকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে মেকানিকের কাছে যায়, যে ইতিমধ্যে আরো কয়েকটি প্ল্যান প্রস্তুত করে ফেলেছিল। শিকিশিমা একটি প্লেনে উঠে বসে। তখন মেকানিক তাকে বলে, আমি এই প্লেনেও বোমা, অস্ত্র আর গ্যাস সিলিন্ডার লাগিয়ে দিয়েছি। তোমার শুধু এই প্লেন আর এর বোতামগুলো ঠিকভাবে ব্যবহার করতে হবে। 1945 সালে গডজিলা তোমার সব সঙ্গীদের মেরে ফেলেছিল, কিন্তু আজ তুমি তাকে মেরে প্রতিশোধ নেবে। এটা শুনে শিকিশিমা বলে, হ্যাঁ আমি অবশ্যই তা করব। এরপর সে বাচ্চাটির আঁকা ছবিটি দেখতে থাকে, যেখানে তাদের তিনজনকেই আঁকা ছিল। ছবিটি দেখে সে বাচ্চা আর নূর দুজনকে খুব মনে করতে থাকে। পরের দিন বাচ্চাটি প্রতিবেশীর কাছে এসে শিকিশিমার রেখে যাওয়া চিঠিটি দেয়। চিঠিটি আসলে প্রতিবেশীর জন্যই ছিল, সাথে কিছু টাকাও ছিল। সেখানে লেখা ছিল, এই টাকা দিয়ে বাচ্চাটার যত্ন নিও। এটা পরে প্রতিবেশী বুঝে যায় যে শিকিশিমা যে মিশনে গেছে সেখান থেকে সে হয়তো আর কখনো ফিরে আসবে না। এদিকে সমুদ্রের সব জাহাজ নিজেদের নির্দিষ্ট স্থানের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে একটি ডিভাইস ব্যবহার করা হয় যা গডজিলাকে আকর্ষণ করার জন্য শব্দ তৈরি করে। সেই শব্দে বিরক্ত হয়ে গডজিলা পানি থেকে বের হয়ে একটি শহরের দিকে চলে আসে। শিকিশিমা তার প্লেন নিয়ে গডজিলার খুব কাছে উড়ে যায় এবং তার চারপাশে ঘুরতে থাকে, তাকে উত্তেজিত করার জন্য। এতে গডজিলা রেগে গিয়ে তার প্লেনের পিছনে ধাওয়া শুরু করে। তখন শিকিশিমা তাকে সমুদ্রের দিকে নিয়ে যায়, তাদের নির্ধারিত স্থানের দিকে নিয়ে তখন শিকিশিমা তাকে সমুদ্রের দিকে তাদের নির্ধারিত স্থানের দিকে নিয়ে যেতে থাকে। ডাক্তার তাদের আসতে দিকে খুব খুশি হয় এবং সব জাহাজকে প্রস্তুত হতে বলে। শিকিশিমার গডজিলা তখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। যখন জাহাজগুলো গডজিলার কাছে পৌঁছায় তখন আবার তার শরীর থেকে নীল আলো বের হতে শুরু করে। সে আবারও পানিতে ভয়ঙ্কর শক্তির তরঙ্গ ছড়ায়, ফলে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। তবে এবার জাহাজগুলোর উপর এর তেমন প্রভাব পড়ে না। এরপর সবাই পানিতে গ্যাস সিলিন্ডার ফেলতে শুরু করে এবং গডজিলার চারপাশে ঘুরে তার পুরো শরীরে সেগুলো লাগিয়ে দেয়, কারণ এই সময় তার পুরো মনোযোগ ছিল শুধু শিকিশিমার প্লেনের দিকে। এরপর তারা সব সিলিন্ডার সক্রিয় করে দেয়। সঙ্গে সঙ্গে গডজিলাকে খুব দ্রুত সমুদ্রের গভীরে টেনে নিয়ে যাওয়া হয়। তার বিশাল
শরীর প্রায় 1500 মিটার নিচে নেমে যায়। হঠাৎ করেই সে থেমে যায়। এটা দেখে সবাই খুব খুশি হয়, কারণ তারা মনে করেছিল গডজিলা হয়তো মারা গেছে, কিন্তু গডজিলা এত সহজে মরার নয়। পানির নিচে থেকেও সে দড়িগুলো টানতে শুরু করে। তখন সবাই বুঝে যায় যে সে এখনো জীবিত। তাই তারা প্ল্যান বি অনুযায়ী সিলিন্ডারের সাথে লাগানো বেলুনগুলো খুলতে শুরু করে। এতে গডজিলা আবার দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু প্রায় 800 মিটার উপরে আসার পর সে আবার থেমে যায় এবং একে একে সব বেলুন ছিঁড়ে ফেলতে শুরু করে। তখন তারা দড়ি টেনে তাকে উপরে আনার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সে উপরে উঠে আসে, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্নই ছিল না। সে আবার জুড়ে গর্জন করতে থাকে এবং আবার সেই ভয়ঙ্কর শক্তির তরঙ্গ ছাড়ার প্রস্তুতি নিতে থাকে। তার বিশাল মুখ দেখে সবাই ভয়ে জমে যায়। মনে হচ্ছিল সবাই যেন নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখছে। তাদের সাহস ভেঙে পড়েছিল। কিন্তু তখনও শিকিশিমা তার প্লেনে বসে এগিয়ে আসছিল। তার মনে পড়ছিল তার মৃত সঙ্গীদের কথা আর নুরির স্মৃতি। তখন তার মধ্যে আবার প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে তার প্লেন নিয়ে সরাসরি গডজিলা মুখের ভেতরে ঢুকে পড়ে, আর ঠিক সেই মুহূর্তে প্লেনটি বিস্ফোরিত হয়। এক বিশাল বিস্ফোরণে গডজিলার পুরো মুখ উড়ে যায়। এটা দেখে ডাক্তার এবং অন্য সবাই ভেবে নেয় যে শিকিশিমা মারা গেছে এবং তারা খুব দুঃখ পায়। কিন্তু কিছু দূরে তারা দেখে শিকিশিমা প্যারাশুটে বেশি নিচে নামছে। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়, সে এখনো বেঁচে আছে। রেডিওর মাধ্যমে এই খবর মেকানিকও জানতে পারে, আর সেও খুব খুশি হয়। তখন তার মনে পড়ে সে প্লেনে প্যারাশুট লাগিয়েছিল। সে বুঝতে পারে শিকিশিমা নিজের বুদ্ধি আর সাহস দিয়ে মিশন সফল করেছে। প্যারাশুটে বেশি নামতে নামতে শিকিশিমা দেখে গডজিলার শরীর থেকে নীল আলো বের হতে হতে তার টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, আর সেই টুকরোগুলো সমুদ্রে ডুবে যাচ্ছে। এভাবেই গডজিলার শেষ হয়ে যায়। সবাই শিকিশিমার সাহসিকতায় খুব খুশি হয় এবং তাকে সম্মান জানিয়ে স্যালুট করে। মিশন শেষ হওয়ার পর সবাইকে বড় জাহাজে করে ফিরে আসে, যেখানে সবাই খুব আনন্দিত ছিল। সেখানে মেকানিক শিকিশিমার সাথে দেখা করে তাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ, শেষ পর্যন্ত তুমি তোমার সাহস দিয়ে এটা করে দেখিয়েছো। এদিকে প্রতিবেশী আর বাচ্চাটিও তার সাথে দেখা করতে আসে। প্রতিবেশী তাকে একটি চিঠি দেয়। এটা পরে শিকিশিমা একদিকে অবাক হয়, আবার খুব খুশিও হয়ে যায়, কারণ এই চিঠিটি নুরি ছিল। সে এখনো বেঁচে আছে এবং একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে দ্রুত সেই হসপিটালে যায়। তিনজন একে অপরকে দেখে খুব খুশি হয়। নুরি তাকে জিজ্ঞেস করে, তোমার যুদ্ধ কি শেষ হয়েছে? শিকিশিমা হেসে বলে, হ্যাঁ, আর আমি সফল হয়েছি। এরপর তারা তিনজন একসাথে খুব খুশি হয় এবং একটি পরিবারের মতো একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু গল্পটা এখানেই পুরো শেষ নয়। সমুদ্রের গভীরে দেখা যায় গডজিলার শরীরের টুকরোগুলো আবার ধীরে ধীরে চলে লাগছে, মানে সে আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এতে বোঝা যায় ভবিষ্যতে হয়তো আবার সম্পূর্ণ গডজিলা ফিরে আসতে পারে, যা খুবই ভয়ঙ্কর ইঙ্গিত। এভাবেই এই সিনেমার গল্প এখানে গিয়ে শেষ হয়।